আসসালামু আলাইকুম। আমি ডক্টর আবু হানিফ সম্রাট। আহ, সবাইকে ওয়েলকাম করতেছি আজকের সেশন, যেটা হচ্ছে আমাদের সবাই হয়তো জানেন যে আমরা ইনশাল্লাহ আগামী 6 তারিখে সম্পূর্ণ রয়্যাল কলেজ অফ সার্জারি স্টাইলে আমরা একটা জেনেসিসের কাটাবন সেন্টারে আমরা অফলাইন একটা মক অ্যারেঞ্জ করতেছি ইনশাল্লাহ, এবং এটা জেনেসিস আউটলায়ারের পক্ষ থেকে। তো এটার বিষয়ে আজকে হচ্ছে যে এটার প্রস এন্ড কনস গুলা, বা আমরা কেন এই টা আমরা অ্যাটেন্ড করব, এটা ইম্পর্টেন্সটা কি, এটা কি কি থাকবে, ওভারঅল ফুল জিনিসটা নিয়ে আজকে আমাদের সেশন। তো যেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমি আহ, খুবই থ্যাংক জানাতে চাচ্ছি জেনেসিস আউটলেয়ার এবং হচ্ছে জেনেসিস এর আউটলেয়ারের সাথে যারা রিলেটেড, বিকজ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য যে আজকে সেশনটা আমি অ্যাটেন্ড করতে পারতেছি এই জন্য, প্লাস এবং অ্যাজ ওয়েল এজ আগে বরাবরের মতো আমার উপরে আস্থাটা রাখার জন্য। তো যেটা হচ্ছে যে মকটা বিষয় যেটা বলি, যে আমরা যারা রয়্যাল কলেজ অফ সার্জারি যে আহ, পরীক্ষাটা দিতে যাচ্ছি এমআরসিএস পার্ট বি, যেটা মূলত এটাতে আসলে যখন আমরা এই পরীক্ষাটার মধ্যে দিয়ে গেছি, তখন আমার কাছে মনে হচ্ছে যে হ্যান্ডস অন আসলে আমরা সবাই করছি, হ্যান্ডস অন আমরা করি। তো হ্যান্ডস অন যেটা হয়, হ্যান্ডস অনে যারা পরীক্ষা দিবেন, আপনারা জানেন যে হ্যান্ডস অন আপনারা যখন করতেছেন, তখন আসলে ইম্পর্টেন্সটা আপনি যখন পরীক্ষা দিচ্ছেন, ওইখানে গিয়ে যখন ছোটখাটো দু একটা মিস মিস করতেছেন আপনি দু একটা জিনিস, তখন আপনি ফিল করতেছেন যে আসলে হয়তো আমি যদি এই জিনিসটা একটু মকের মতো করে একটা এক্সাম এনভায়রনমেন্টের মতো করে দিতে পারতাম, তাহলে আমার এই ছোট মিসটা হইতো না। আমরা সবাই পার্টনারের সাথে আপনি প্র্যাকটিস করতেছেন স্কিল পার্ট গুলো মূলত, যেটা হচ্ছে কিন্তু বাট অ্যাজ লাইক এজ এক্সাম, যে আপনি ওই টাইমের মধ্যে দেওয়া ওই ছোটখাটো জিনিসগুলা ওরা যেভাবে আপনাকে অবজার্ভ করে, প্রত্যেক জিনিস অবজার্ভ করা, এটা আসলে যদি একটা একদম ওভারঅল ফুল নলেজ পার্ট, স্কিল পার্ট, দুইটা পার্ট একসাথে করে যদি আপনি হচ্ছে যে একদম টোটাল 17টা সেশন ইয়ে করতে পারেন, একবার একদম ফুল অ্যাজ লাইক এজ এক্সাম দিতে পারেন, দেন দেখা যাবে যে আসলে ছোটখাটো অনেকগুলো ভুল হবে না, এবং এটাতে আপনার পাশ করার চান্সটা অনেক বেড়ে যাবে, বিকজ ইটস এন এক্সপেন্সিভ একটা এক্সাম, এবং এটা একবারে পাশ করে আসতে পারাটা আমাদের সকলের ইচ্ছা, আমরা চাইও এটা। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা এই জন্য আমরা এটা ইম্পর্টেন্সটা উদ্ভাবন করে আমরা এই মকটা অ্যারেঞ্জ করা। এবং এই মকটার ব্যাপারে কথা বলতে গিয়ে আমি যেটা হচ্ছে, আপনারা সবাই হয়তো জানেন যে একটা এক্সাম বা এই মকটা কিভাবে হবে। মকটা হবে ফুললি ওই রয়্যাল কলেজ অফ সার্জারির যে এক্সামটা, ওই এক্সামটাকে ওরিয়েন্ট করেই, এজ লাইক এজ আপনি পরীক্ষাতে যে জিনিসগুলো যেভাবে হবে, এজ লাইক এজ আমরা চেষ্টা করবো এটা ওইভাবে করার। তো ফার্স্ট অফ অল আমরা একটু যদি ডিসকাস করি, যে আমরা সবাই জানি যে মার্কিং ক্রাইটেরিয়াটা, যে পরীক্ষাতে যে মার্কিং ক্রাইটেরিয়া থাকে, ওটা আমরা সবাই জানি মোটামুটি। তো যদি আমরা একটু এটাকে শর্ট করি, যে নলেজ পার্ট এবং স্কিল পার্টে দুইটা পার্ট যদি আপনি চিন্তা করেন, দুইটা পার্টের মধ্যে যেটা হয় যে নলেজ পার্টে আমরা জানি যে 8টা স্টেশন, এবং হচ্ছে স্কিল পার্টে আমাদের 9টা স্টেশন। অ্যানাটমিতে অ্যানাটমি এবং সার্জিক্যাল প্যাথোলজি মিলে 5টা স্টেশন, এবং হচ্ছে সার্জিক্যাল এন্ড ক্রিটিক্যাল কেয়ার মিলে হচ্ছে আপনার হচ্ছে 3টা স্টেশন নলেজ পার্টে। তো এই নলেজ পার্টে অ্যানাটমিতে যেটা হয় যে একদম ফুললি আপনার হচ্ছে ক্লিনিক্যাল নলেজের অ্যাপ্লিকেশনে অ্যানাটমিতে 3টা স্টেশনই সেম। আপনি হচ্ছে যে 20 মার্ক করে এখানে থাকতেছে, এখানে কোনো আপনার প্রফেশনালিজম বা হচ্ছে টেকনিক্যাল স্কিল দেখানোর কিছু নেই, অ্যানাটমিতে ফুললি ক্লিনিক্যাল নলেজ অ্যাপ্লিকেশনের উপরে হয়ে যাচ্ছে। সার্জারিতেও গোস ফর সেম, যেটা হচ্ছে আপনি ওইখানেও ফুললি আপনাকে যে আপনি কতটুকু জানতেছেন ওইটার উপরে 20 মার্ক ক্রাইটেরিয়া, আপনি এক্সট্রা কোনো ক্রাইটেরিয়া প্রফেশনালিজম বা টেকনিক্যাল স্কিলের কিছু নাই এখানে। যেটা হচ্ছে ক্রিটিক্যাল কেয়ারে যেটা হয়, যে আপনি হচ্ছে যে এখানে এই ক্লিনিক্যাল নলেজের উপর 12 মার্ক, টেকনিক্যাল স্কিলে আপনার 4, এবং হচ্ছে প্রফেশনালিজমের 4। তো ইউজুয়ালি যেটা হয়ে যায়, প্রফেশনালিজমে আমরা ধরে নিচ্ছি 4, কারণ হচ্ছে প্রফেশনালিজম 4 4 8, টেকনিক্যাল স্কিলের মার্কটাও সারা দেখা যায় যে ওই প্রফেশনালিজমের এক জায়গাতে হতো মার্ক। বাট এই প্রফেশনালিজমের মার্কটা আপনি কিভাবে হচ্ছে যে আপনি হচ্ছে কোন একটা সিচুয়েশন আপনাকে যখন দিচ্ছে, আপনি এটা কিভাবে সলভ করতেছেন, ডিসিশনটা কিভাবে নিচ্ছেন, এবং এই প্রবলেমটা সলভ করার জন্য আপনি কি এই সিচুয়েশনটার আলোকে আপনার অ্যাওয়ারনেসটা কি থাকতেছে, আপনি জাজমেন্ট কি, এবং হচ্ছে আপনি কি প্ল্যান করতেছেন, এবং ওই প্ল্যান অনুযায়ী আপনি কি কি অর্গানাইজ করতেছেন, যেটা হচ্ছে পেশেন্টের সেফটি এবং ওয়েলনেস এর জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই এই মার্কিংটা হচ্ছে আমাদের নলেজ পার্টে। আমরা যদি একটু স্কিল পার্ট নিয়ে কথা বলি, এবং মকের বা হ্যান্ডসনের আসলে মূল ইম্পর্টেন্সটাই হচ্ছে স্কিল পার্টটাকে ব্রেন। আপনারা যারা হ্যান্ডস অন করতেছেন সবাই আপনারা জানেন যে আপনারা মোস্ট ইম্পর্টেন্টলি ফোকাস করা হয় আপনার হচ্ছে এই স্কিল পার্টটাতে, হিস্ট্রি টেকিং, এক্সামিনেশন প্রসিডিউর, এবং হচ্ছে কমিউনিকেশন ডিসকাস করা হয়। নলেজ পার্টটা আসলে
আপনার কোনো হ্যান্ডস অনে খুব বেশি ডিসকাস করা হয় না, তাও হচ্ছে যে নতুন নতুন কিছু যদি ইনফরমেশন থাকে ওটা হয়তো শেয়ার করে দেওয়া হয়। তো আমরা যদি একটু হিস্ট্রি টেকিং এর কথা বলে, আপনারা সবাই জানেন যে দুইটা হিস্ট্রি হিস্ট্রি নিতে হয়। তো দুইটা হিস্ট্রির মধ্যে আপনার হচ্ছে হিস্ট্রি টেকিং এর যে স্টেশন থাকবে, এখানে দুজন এক্সামিনার থাকবে। একজন হচ্ছে আপনার মেন যে আপনার সার্জন, এবং সাথে হচ্ছে লিমেন এক্সামিনার। তো এটাতেও যেটা হচ্ছে হিস্ট্রি টেকিং এ আপনার যে ক্লিনিক্যাল আপনার নলেজ যেটা, এটা হচ্ছে 4। আপনার হচ্ছে ক্লিনিক্যাল টেকনিক্যাল স্কিলে হচ্ছে 8 মার্ক দুইটা হিস্ট্রি টেকিং এ। আর হচ্ছে আপনার এই পেশেন্টের সাথে আপনার কমিউনিকেশন, এটাতে হচ্ছে 4, এবং প্রফেশনালিজম 4। দুইটা হিস্ট্রি টেকিং সেম সেম আপনি ফেস করবেন। যদি ফিজিক্যাল এক্সামিনেশন কথা আসি, আপনারা জানেন তিনটা ফিজিক্যাল এক্সামিনেশন থাকে। তিনটা ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে আপনার হচ্ছে নলেজ 4, এবং টেকনিক্যাল স্কিল 8। এখানেও হচ্ছে আপনার প্রফেশনালিজমের কমিউনিকেশন হচ্ছে 4 থাকবে, এবং হচ্ছে প্রফেশনালিজমের 4। এই তিনটাতেও আপনার সেম হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশন মার্কিংটা মোটামুটি সেম 20 এরকম করে থাকতেছে। এবং হচ্ছে যেটা কমিউনিকেশন যদি দেন, কমিউনিকেশন পার্সন একটা, কমিউনিকেশন আর কলিগ, ফোন কল কমিউনিকেশন যেটা আমরা বলি, ওইটাতে হচ্ছে টোটালি আপনার হচ্ছে ক্লিনিক্যাল নলেজ এন্ড অ্যাপ্লিকেশন 4 4, আপনার হচ্ছে দুইটাতেই 4। তারপর হচ্ছে টেকনিক্যাল স্কিল হচ্ছে এখানে দুইটাতেই যেটা হয় আপনার আপনার কলিগের সাথে আপনি যখন কথা বলতেছেন তখন কমিউনিকেশনে টোটাল 12, প্রফেশনালিজমে থাকে 4। আর যখন আপনি হচ্ছে যে ফোন কল যাচ্ছেন তখন হচ্ছে এটাতে 8, এবং পরবর্তীতে আপনার প্রফেশনালিজমে 8। এই হচ্ছে ওভারঅল কমিউনিকেশনের মার্কিং। আর যেটা হচ্ছে প্রসিডিউর, প্রসিডিউর আমরা জানি যে দুইটা থাকে, একটা হচ্ছে পেশেন্টের আপনি পেশেন্টের কাছে প্রসিডিউর করতে হচ্ছে, আর একটা হচ্ছে টেকনিক্যাল প্রসিডিউর স্টেশন। এবং দুইটাতে আপনি সাথে সার্জন এক্সামিনার আপনাকে দেখতেছে, এবং আপনি দুইটাতে একজন করে অ্যাসিস্ট্যান্ট পাচ্ছেন। তো যেটা হচ্ছে যে টেকনিক্যাল স্কিল যেটা, সেটাতে কোনো প্রফেশনালিজমের মার্ক আসলে নাই। এখানে হচ্ছে আপনি টেকনিক্যাল স্কিলে 12, এবং নলেজ হচ্ছে আপনার 8। আর যেটা হচ্ছে পেশেন্টে করতেছেন সেটাতে আবার হচ্ছে আপনার নলেজ 4, এটা টেকনিক্যাল স্কিলে 8। এটাতে কমিউনিকেশনে আপনার 4, এবং প্রফেশনালিজমে 4। আবার এ হচ্ছে আমাদের এক্সামিনেশনের আমরা যে এমআরসিএস পার্ট বি দিব, সেটা হচ্ছে আমাদের স্টেশনগুলো। আমরা যদি ডিসকাস করি, স্টেশনগুলো হচ্ছে এগুলো। এখন এগুলোতে আমরা এই মকটাতে বা এই যে এইখানে আপনার যে বলতেছি প্রফেশনালিজমের 4 মার্ক, বা টেকনিক্যাল স্কিলের আপনার যে 8 মার্ক, ইভেন কমিউনিকেশনে আপনার পেশেন্টের সাথে যে 4 মার্ক বা 8 মার্ক আছে, এই জিনিসগুলো আপনি তাহলে কিভাবে আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন পরীক্ষায়। এবং আপনি দেখেন যে আমার শেষ পার্ট বি পরীক্ষাটা আপনি 1 মার্কের জন্য কারো খারাপ হচ্ছে, যার জন্য এখানে 1 মার্কের ভ্যালুয়েশনও অনেক। দ্যাটস ওয়াই আপনি এই জিনিসগুলাকে, যে আমার ছোটখাটো কোন জিনিসগুলো করলে আমার হচ্ছে যে পরীক্ষাটা ভালোভাবে কমপ্লিট করে আসতে পারবো, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো যার জন্য আমরা যদি জেনে যাই যে আমাদের আসলে মার্কিং ক্রাইটেরিয়া গুলো অ্যাকচুয়ালি কোন কোন জায়গায়, কোনটায় কত এফোর্ট দিতে হবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার উইকনেসটা কি। প্লাস যারা এই মকটা অ্যাটেন্ড করবেন, মেবি আপনাদের পরীক্ষা হয়তো জানুয়ারি বা ফেব্রুয়ারি মার্চ এই সেশন গুলোতে থাকবে। তো সো আপনি এখানে একটা টাইম পাচ্ছেন যে আমার এই জায়গাগুলোতে ভুল হইলে আমি আমরা যখন আপনাকে ফিডব্যাকটা দিব, আমরা যখন আপনার সাথে ডিসকাস করবো যে আপনার এই জায়গাগুলো আপনি একটু improve করে যান, আপনি যেটা হবে যে আপনি মেন পরীক্ষা ইনশাল্লাহ এই ভুলগুলো হবে না। প্লাস এই মকটাতে আরো যেটা হবে যে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে এই আপনার ইয়েতে প্রতিটা স্টেশন ধরে ধরে যত আপডেটেড রিকল এটাকে যদি বলেন, বা হচ্ছে ওদের চেকলিস্ট অনুযায়ী আনসার গুলো যেগুলো থাকে, সর্বোচ্চ চেষ্টা করবো যেগুলো আপনাদেরকে ডেলিভার করার জন্য। আমরা যদি একটু ইয়েতে আসি, যে আমাদের মার্কিং ক্রাইটেরিয়ার ব্যাপারে কথা বলতেছি, আমরা মকে এবং এক্সামে যে আপনার মার্কিং ক্রাইটেরিয়া গুলো কি থাকে এবং কিসের উপর ডিপেন্ড করে আপনাদের এই যে 2 1 মার্কের প্রবলেম যেটা হয় পরীক্ষায়, এটা কেউ কেউ দেখা যাচ্ছে ভালোভাবে উতরে যাচ্ছে, এবং কেউ কারো কারো ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে। এটা আসলে কিসের উপর ডিপেন্ড করে আমরা যদি একটু দেখি, দেখেন আমরা একটা হিস্ট্রির কথা যদি বলি, যে ব্যাক পেনের হিস্ট্রি যদি আমরা চিন্তা করি, যে আপনার কাছে একটা আপনি একজন অর্থোপেডিক এসেছো, এবং আপনার কাছে হচ্ছে একটা পেশেন্ট আসছে ব্যাক পেন নিয়ে। আপনি হচ্ছে পেশেন্ট একটা রিলিভেন্ট হিস্ট্রি নেবেন, এবং হচ্ছে আপনার হিস্ট্রি নেওয়ার পরে টোটাল ফাইন্ডিং গুলো আপনি এক্সামিনারে বলতেছেন। তো যেটা হচ্ছে আপনি পেশেন্টের একটা যদি ডিটেলস ধরেন, যে পেশেন্ট ব্রায়ান জন 67-year-old রিটায়ার্ড বিল্ডার, এবং তার হচ্ছে যে he had back pain for a while, but really starting to bother you now, especially the pain that shoots down to your foot. You want it sorted out. So হিস্ট্রিটা আপনি যখন শুরু করলেন, হিস্ট্রিতে আমরা সবাই যেটা আমরা অলরেডি যেহেতু আমরা পরীক্ষা আপনারা অ্যাটেন্ড করবেন সামনে, আপনারা সবাই হিস্ট্রি ভালোভাবে নিতে জানেন আমি ইনশাআল্লাহ আশা করি। কিন্তু এটাতে আপনার মার্কিং ক্রাইটেরিয়াটা কি হচ্ছে,
দেখেন, আপনি যখন মার্কিং ক্রাইটেরিয়াটা জানবেন, আপনি যখন জানবেন যে আমার এই জায়গাগুলো মার্ক আছে, আপনাকে আমাকে এই জায়গাগুলো ফোকাস করতে হবে। আপনি একটা সুন্দর মতো, আমরা যখন পেন হিস্ট্রি পাই সবাই কি করে আহ, মাথায় সেট করে নেই, আচ্ছা হচ্ছে আমার সকেটস দিয়ে যেতে হবে, আমি পেন হিস্ট্রিটা নিব, তারপরে আমি ডিডি এক্সক্লুড করবো, তারপরে কেউ কেউ আইস নিচ্ছেন, আইসের আইডিয়া, কনসার্ন এবং হচ্ছে আপনার এক্সপেকটেশন, আপনারা অনেকে নিচ্ছেন অনেকে নিচ্ছেন না। বাট আপনি যখন জেনে যাবেন যে স্পেসিফিক্যালি আমার মার্কিংটা কোথায়, আমাকে এমফাসিস করতে হবে কোথায়, তখন আপনার পরীক্ষাটা অবশ্যই ভালো হবে। তো যেটা হচ্ছে ওয়াশেন্ট, সবাই জানেন ওয়াশেন্ট ভেরি ইম্পর্টেন্ট। এটাতে আপনাকে ওয়াশেন্ট এবং আপনি আপনার ইন্ট্রোডাকশন দিলেন যে আপনি হ্যালো, আই এম ডক্টর এক্স, আই এম সার্জিক্যাল এসএচও, তো এসএচও ইন অর্থোপেডিক ডিপার্টমেন্ট ইন দিস হসপিটাল। দেন আপনি পেশেন্টের হচ্ছে আইডেন্টিফাই, আপনার আইডেন্টিফিকেশন যখন করলেন, তো পেশেন্টের কেন, আমি দেখলাম এখানে যে ব্রায়ান নাম ছিল পেশেন্টের, সো ক্যান আই প্লিজ কনফার্ম ইউর নেম ইজ ব্রায়ান, অথবা আপনি তার জিজ্ঞেস করলেন যে তার নাম কি, তার হচ্ছে যে এজ কত, আপনি তার সাথে একটা রেপোর্ট বিল্ড করলেন এবং এটা আপনি ওপেন কোশ্চেনের মাধ্যমে করলেন। তারপর আপনি যেটা হচ্ছে তার থেকে এবার আপনি সক্রেটিস হিস্ট্রি নেন, হাউ ক্যান হেল্প ইউ টুডে দিয়ে আপনি হচ্ছে হিস্ট্রি গুলো নিলেন। তারপরে আপনি যেটা হচ্ছে যে সক্রেটিস নেওয়ার পর আপনি তখন থেকে যে, যেহেতু এটা ব্যাক পেন হিস্ট্রি, এখানে রেড ফ্ল্যাগ খুব ইম্পর্টেন্ট, আপনারা জানেন যে এখানে আপনাকে কোডাইকোনিস সিনড্রোম এক্সক্লুড করতে হবে, এখানে হচ্ছে তাকে মাসকুলোস্কেলেটাল ডিজিজ এক্সক্লুড করতে হবে, এখানে যেটা হচ্ছে যে আপনার কোনো বুনি মেটাস্টেসিস আছে কিনা এগুলো এক্সক্লুড করতে হবে। তো এটা আপনি করলেন। দেন হচ্ছে আপনাকে পেশেন্টের যেটা হচ্ছে যে অ্যালার্জিক হিস্ট্রি, পাস মেডিকেল হিস্ট্রি এবং কোনো অনগোয়িং কোনো মেডিকেশন আছে কিনা এটা আপনি এক্সক্লুড করে নিলেন। তারপরে পেশেন্টের সোশ্যাল হিস্ট্রি আপনি করলেন এগুলাতে। এবং যেটা হচ্ছে যেহেতু ব্যাক পেন, এখানে পেশেন্টের অকুপেশন খুবই ইম্পর্টেন্ট, যে অকুপেশনের সাথে রিলেটেড সে কোনো হেভি স্ট্রেসফুল কোনো বা হেভি লেভেলের কোনো কাজ করতেছে কিনা এটাকে আপনি এক্সক্লুড করতে হবে। এবং যেটা হচ্ছে দেন আপনি স্টেট নিলেন, তারপরে হচ্ছে আইডিয়া, কনসার্ন এবং এক্সপেকটেশন আমি যেটা আপনাকে বললাম এটা করলেন। এবং আপনি এটা করার পরে পেশেন্টের এবং এটা যখন করতেছেন আপনি প্রপারলি এমপ্যাথি সিম্পেথি দেখাচ্ছেন কিনা, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং দেখানোর পরে আপনি তার সাথে কনভারসেশনটা ক্লোজ করলেন। যার এটাগুলো আপনার, দেখেন এটাতে প্রতিটাতে আমি 0 1 2 করে মার্কিং করার সুযোগ আছে। এবং হচ্ছে যে এখানে আমি আগেই বলছি যে প্রফেশনালিজম মার্ক আছে, যেটা আপনাকে লিমেন এক্সামিনার করবে। এবং তারপরে আপনাকে যে কোশ্চেন গুলো ইউজুয়ালি করা হয় যে আপনার হচ্ছে তাহলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি, প্রবাবল ডায়াগনোসিস কি, ইনভেস্টিগেশন কি, ম্যানেজমেন্ট কি, আর যদি স্পেসিফিক কোনো ডিজিজ থাকে, যেমন এটার ক্ষেত্রে কোয়াডাইকনে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তাহলে কোয়াডাইকনের সম্বন্ধে তো একটা কোশ্চেন করে। এই যে আপনার ওভারঅল এটা হচ্ছে মার্কিং ক্রাইটেরিয়া। আপনি দেখে গেলেন যে আপনাকে কি কি মার্কিং ক্রাইটেরিয়া গুলো করতে হবে, এবং আপনি যে মার্কিং ক্রাইটেরিয়াটা এখানে জেনে গেলেন, আপনাকে কিছু কিছু ইনভেস্টিগেশন কিছু কিছু জিনিস হয়তো আপনাকে একটু ওইখানে থাক, হয়তো ওনার চেকলিস্টে আছে কিন্তু আপনি বললেন না, আপনি অনেকগুলো বললেন কিন্তু চেকলিস্টের সাথে মিললো না। দ্যাটস ওয়াই তাহলে আপনার এই কথাগুলো আসলে ভ্যালুয়েশনটা খুব বেশি নাই। তো এটা হচ্ছে আপনি, আমরা এই জিনিসটা যখন জেনে যাব, আমরা এই জিনিসটা গুলো জানতে গেলে আমরা যখন আসবো, মোর ইম্পর্টেন্স এখানে, যে আপনি যখন জানবেন যে আমার এই জায়গাগুলোতে, আপনাকে যখন মার্কিং করা হবে, যখন আপনি দেখবেন যে আপনার এই জায়গাগুলোতে দু একটা মার্ক কম আছে কিনা, বা আপনি এটা যখন ইমপ্রুভ করে ফেলবেন, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। দেন আমরা হিস্ট্রি পরে যদি একটু কথা বলতে যাই, আমরা হচ্ছে এক্সামিনেশন নিয়ে কথা বলে দেখেন, আপনার কাছে মিস্টার রাসেল আসছে, 78 ইয়ার্স ওল্ড ম্যান, হি হ্যাজ বিন কমপ্লেইনিং এ পেন ইন হিজ কাফস আফটার ওয়ার্কিং 30 মিটার, প্লিজ এক্সামিন হিজ পেরিফেরাল আর্টারি সিস্টেম। এটাতে যেটা হচ্ছে ব্রিফিং, যখন আপনাকে আরো অনেক বড় একটা ইয়ে থাকবে, কিন্তু আপনাকে বড় একটা সিনিয়র থাকবে, আমি সিনিয়রটা এখন আপনাকে দেখাতে যাচ্ছি না, আমি আপনাকে জাস্ট এটা মার্কিং ক্রাইটেরিয়া আপনার কোন কোন জায়গায় ফোকাস করতে হবে এবং ইম্পর্টেন্সটা সেটা আমি কথা বলতে, যে পেরিফেরাল সিট এক্সামিনেশনে যদি আপনি মার্কিং ক্রাইটেরিয়া দেখেন, সিম্পল, আগের মতো যে আপনি হ্যান্ড ওয়াশ করতেছেন, ইন্ট্রোডিউস করতেছেন, তারপর হচ্ছে পেশেন্ট যেহেতু আপনি আগে থেকে স্টেশনে ঢুকার আগে থেকে আপনি জানেন যে আপনাকে কি করতে হবে, তা আপনি পেশেন্টের তাহলে ওই এক্সামিনেশন আপনি আজকে করতে যাচ্ছেন, পেশেন্ট হচ্ছে আপনাকে পারমিশন দিচ্ছে কিনা, পেশেন্টের কোনো আপনার হচ্ছে পার্শ্ববর্তী আপনার কোনো সেপরন লাগতেছে কিনা, এই যে আপনি পেশেন্টের কাছ থেকে আপনি যে পারমিশনটা নিচ্ছেন সেটার জন্য আপনার দেখেন মার্কিং আছে। দেন হচ্ছে আপনি তারপরে আমরা যেটা করে লোক ফিল মুভ, অথবা আপনি ইন্সপেকশন পালপেশন পারকাশন যেটাতে আপনি যান, প্রথমে ইন্সপেক্ট করলেন, তারপরে আপনি পালপেশন, তারপরে হচ্ছে আপনি যেহেতু এটা পেরিফেরাল আর্টারি এক্সামিনেশন, এখানে হচ্ছে যে যে একটা আলসারে থাকতে পারে, ফিঙ্গার টিপ ফিঙ্গার নেইল গুলো দেখতে পারে, হবে আপনাকে কোনো স্কার মার্ক আছে কিনা, কোনো গেঙ্গিন টুজ গুলোর মাঝখানে কোনো গেঙ্গিন আছে কিনা, এটাই দেখতে হবে আপনাকে, সো ইম্পর্টেন্ট। এবং যেহেতু আর্টারি সিস্টেমের এক্সামিনেশন, সেটাতে আপনাকে পাস গুলো দেখতে হবে, পাস যদি না পান তখন আপনাকে পাস। এবং এখানে সিআরটি ইম্পর্টেন্স আপনারা সবাই জানেন। এবং এটার সাথে সাথে আপনি দুইটাতে যদি কোন টেম্পারেচার ডিফারেন্স পান, এটা আপনাকে দেখে নিতে হবে এবং বলতে হবে স্যারকে। তারপরে হচ্ছে আপনি যখন পাস কোনো পাচ্ছেন না, তখন আপনি ডপলার করতেছেন, ডপলার করার শেষে আপনি এবিপিআই আপনাকে দেখা লাগতে পারে, টাইম স্বল্পতার জন্য এবিপিআই করা যায় না।
এই জিনিসগুলো আপনারা সবাই জানেন। এবং তারপরে আপনাকে এখানে টাইম স্বল্পতা যাই হোক, আপনি পেশেন্টকে তারপরে রিপোজিশনিং করতেছেন কিনা, পেশেন্টকে হচ্ছে আবার রিড্রেস করতেছেন কিনা, থ্যাঙ্কস দিচ্ছেন কিনা, পুরো প্রসিডিউরটা আপনি একদম এমপাথি নিয়ে, পেশেন্ট যে পেইন আছে, পেশেন্টের কোনো আর্টারিয়াল এক্সামিনেশন আর্টারিয়াল কোনো প্রবলেম আছে কিনা, বার্জার ডিজিজ থাকুক যাই থাকুক, আপনাকে পেশেন্টের ফুল সিম্পেথি এমপাথি নিয়ে কাজটা করতেছেন কিনা, এটাতে আপনার ওভারঅল মার্কিংটা। আর তারপরে আপনাকে সেম, যে আপনার ডায়াগনোসিস কে বা আপনি কেসটাকে স্যারের কাছে যখন আপনি ইয়ে প্রেজেন্ট করলেন, তারপর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হতে পারে, ইনভেস্টিগেশন, ম্যানেজমেন্ট, এখানে কোশ্চেনগুলো ওভারঅল সেমে থাকে। এখানে আপনি এক্সামিনেশনের ক্রাইটেরিয়াটা দেখলেন। এখানে যদি কোনো একটা জায়গায় আপনার ভুল হয়, আপনাকে সাথে সাথে আপনার মকে যেটা আসবে ওটা তো অবশ্যই দেখানো হবে, এবং হচ্ছে আমরা চেষ্টা করবো যে ওভারঅল যেই লাস্ট কিছু এক্সামে যে রেকর্ড গুলো বেশি আসতেছে, যে টেস্ট গুলো বেশি আসতেছে, এগুলোতে যাতে ছোটখাটো এইভাবে আপনাদেরকে প্রতিটা স্টেপ টু স্টেপ ধরে আমরা যাতে আপনাদেরকে একটু হেল্প করতে পারি ইনশাল্লাহ। দেন আমরা আসি যে কমিউনিকেশন, যদি চিন্তা করেন কমিউনিকেশন হচ্ছে যে আহ, এখানে আমরা যেটা ডিসকাস করতেছি সেটা হচ্ছে আপনার একটা পেশেন্ট আপনাকে ওল্ড একজন আসছেন রাপচার অ্যাপেন্ডিক্স নিয়ে। মিস্টার চই, মেল পেশেন্ট, রাপচার অ্যাপেন্ডিক্স নিয়ে আসছেন, হি ইজ আনওয়েল and he will need an emergency laparotomy which has been arranged. His past medical history includes chronic renal failure, MI 2 years ago, and hypertension. Then you have 10 minutes to prepare, after which you should discuss the patient with the ITO register on call to get advice and management and arrange his due bed postoperatively. আপনি যখন এটা পেশেন্টের কোমরবিডিটি আছে, ইমার্জেন্সি ল্যাপারটমি করবেন, আপনি অ্যাপেন্ডিক্স নিয়ে আসছে এবং তার হচ্ছে অপারেশন, স্যার ইমিডিয়েট এখন ম্যানেজমেন্টটা কি করবেন, অন কল আপনি আইটিও রেজিস্টার থেকে জানবেন, এবং হচ্ছে পরবর্তীতে পেশেন্টের পোস্ট অপারেটিভ একটা এসডিও বেড লাগতে পারে, এটা তার জন্য অ্যারেঞ্জ করার জন্য পারমিশন নেবেন। এটাতে আপনি যে যে জিনিসগুলো পাচ্ছেন যদি দেখেন এখানে, যে আপনি পেশেন্টের কোন হসপিটাল কি কি, আপনি কি হিসাবে কর্মরত আছেন, এটা তো আপনি আপনার পরিচয় দিবেনই। তারপরে যেটা হচ্ছে পেশেন্ট সম্বন্ধে, পেশেন্টের নাম কি, পেশেন্টের হসপিটাল আইডি কত, কোন হসপিটালে আছে, কোন ডিপার্টমেন্টে আছে, কবে ভর্তি হয়েছে, কি কি কমপ্লেন, কি কি ইনভেস্টিগেশন, সবকিছু এখানে আছে। পাস্ট মেডিকেল হিস্ট্রি কি, অনগোয়িং মেডিকেশন কি চলতেছে, সবগুলো আপনি দেখতেছেন। দেন অ্যালার্জিক হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, এটা এখানে আছে কিনা জেনে নিতে হবে। দেন হচ্ছে আপনি ইনভেস্টিগেশন করছেন, আলট্রাসাউন্ড কি কি, ফিজিক্যাল এক্সামিনেশন আপনি কি কি পাইছেন, এগুলো আপনি দিয়ে দিচ্ছেন। দেন হচ্ছে সোশ্যাল হিস্ট্রি নিতে হবে পেশেন্ট, অকুপেশনাল হিস্ট্রি থাকলে এটাও নিতে হবে। দেন আপনার যেটা হচ্ছে আমাদের প্ল্যান কি, আমরা কি কি করছি এটা। দেন পেশেন্টকে আপনি ইমিডিয়েট ম্যানেজমেন্ট কি দিচ্ছেন, কেউ যদি ভিজিট করে থাকে সে কি করছে, এগুলো সবকিছু দেওয়া থাকছে। তারপর যদি আপনি ড্রাগ চার্ট, আপনি আসার পরে কি ম্যানেজ করছেন এটা ড্রাগ চার্ট এখানে দেখতে পাচ্ছেন, এবং হচ্ছে আপনি কি কি ভাইটাস মনিটর করছেন এটা অবজারভেশন চার্ট এখানে আপনি পাচ্ছেন। দেন হচ্ছে পেশেন্টের ব্লাড রেজাল্ট কি, এবিজি যদি করে এবিজি কি। এই ওভার সবগুলো এলাকা আপনি যখন ফোন দিচ্ছেন আপনার হচ্ছে একজন আইটু রেজিস্টারকে, তখন মানে যেটা হচ্ছে কনভারসেশন উইথ কলিগ, এটা আমরা ফোন কল যেটা বলি, এটাতে মার্কিং ক্রাইটেরিয়া কিভাবে হচ্ছে আপনি ইন্ট্রোডাকশন ইউরসেলফ এন্ড রোল, দেন কনফার্ম দ্য ডিটেলস অফ আইটু রেজিস্টার, আনসার দিস ফোন, আপনি যখন যাকে ফোন দিচ্ছেন সে কি আইটি রেজিস্টার কিনা, বা অন্য কাউকে আপনি ফোনে কি ওনাকে যদি আইটি রেজিস্টারকে চান, অনেককে ফোন রিসিভ করলে বলতে হবে যে আমি ওনাকে চাই। দেন আপনি আহ, কিভাবে আপনার কেসটা সামারাইজ করতেছেন, যেটাকে আমরা এসবার ফর্মুলা অনেকে ইউজ করেন, যে সিচুয়েশন, ব্যাকগ্রাউন্ড, অ্যাসেসমেন্ট এন্ড প্ল্যান, বা আপনার রিকমেন্ডেশন কি হতে পারে। তো এটা আপনি দিতে পারেন, আপনি আবার সামারাইজ করতেছেন। দেন হচ্ছে আপনি পেশেন্টের ডিটেলস, পেশেন্টের ইভেন হসপিটালের যে বেড, কোন ডিপার্টমেন্টে ভর্তি, এগুলো সবকিছু আপনি বললেন। দেন আপনি হচ্ছে যে পেশেন্টের সবগুলো ইনফরমেশন আপনি দিলেন, এবং হচ্ছে যে আপনি এই পেশেন্টের ক্ষেত্রে রাপচার অ্যাপেন্ডিক্স, আপনি কেন তাকে ইমার্জেন্সি ল্যাপারটমি ইমার্জেন্সি করতে যাচ্ছেন, এটার আর্জেন্সিটা কি সেটা আপনি বুঝাইতে হবে। দেন হচ্ছে পেশেন্টের পোস্ট অপ, আপনি এইচডিও বেড চাচ্ছেন, তাহলে কেন আপনি চাচ্ছেন, কোন কারণে চাচ্ছেন, এটা আপনাকে বুঝাইতে হবে। তারপরে যদি ওইখানে যেটা হয় যে আপনাকে কিছু ইনফরমেশন করবে, একটু রেজিস্টার, যেটা সব ইনফরমেশন তো আপনার কাছে নাই, তখন আপনি মানে খুবই জেন্টলি আপনি অ্যাপোলোজাইজ করতেছেন যে আপনার কাছে ইনফরমেশন গুলো নাই, আপনি হচ্ছে এগুলো অ্যারেঞ্জ করবেন এবং পসিবিলিটি থেকে জানাবেন, এবং হচ্ছে এগুলো নোট ডাউন করে রাখা। পরবর্তীতে অনেকে যেটা হয় আবার আহ ইয়ে আপনাকে ফার্দার সে আজ করতে পারে, এবং আপনাকে এটা আজ করার কারণ হতে পারে যে আপনি আবার হয়তো পরীক্ষা মনে করে পাশ করতে হবে, ওই চিন্তা করে আপনি অনেকে অনেকে আবার হচ্ছে যে একটু মিথ্যা বলার আশ্রয় নেই, সেটা আপনি করতেছেন কিনা সেটাও রিচেক করে নেওয়া। দেন হচ্ছে আপনি যেটা আমি বললাম যে যে আপনার এখন হয়তো বেড নাও থাকতে পারে, কিন্তু হচ্ছে বেড
অ্যাভেলেবেল নাই, তাহলে আপনি কিভাবে ম্যানেজ করবেন? আর বেড যদি অ্যাভেলেবেল করতে হয় তাহলে আপনি কিভাবে আপনার হসপিটালের যে পলিসি আছে ওই পলিসি অনুযায়ী আপনি কার সাথে কথা বলবেন, কিভাবে অ্যারেঞ্জ করবেন, যে এই জিনিসগুলো আপনি যদি দেখতে পারতেছেন এবং স্টেপ মিস হলে যেটা হচ্ছে আপনাকে, আমরা এই মকে যদি আমরা আপনাকে হেল্প করতে পারি, ইনশাল্লাহ আপনি পরীক্ষায় ভুল হওয়ার চান্স অনেক কমে যাবে। এবং এটা কমিউনিকেশন আপনারা জানেন যে 7টা বা 8টা করে কমিউনিকেশন, ফোন করলে 8টা এবং হচ্ছে পেশেন্ট রিলেটিভ তো 7-8টা। তো যেটা হচ্ছে খুব বেশি না, এবং এগুলোতে আমরা যদি এই মার্কিং ক্রাইটেরিয়া গুলো ধরে আগাইতে পারি, ইনশাল্লাহ চান্স অনেক কমে যায়। দেন আমরা আসি যে প্রসিডিউর নিয়ে কথা, যেমন ক্যাথেটার ইনসেকশন খুব বেশি আসতেছে। তো ক্যাথেটার ইনসেকশনে যেটা হচ্ছে যে প্রসিডিউরে আপনাকে যেটা পেশেন্টের কাছে আপনি যাচ্ছেন, ওখানে আপনি একজন assistant পাচ্ছেন। তো এইটাতে আপনাকে এই ক্যাথেটার ইনসেকশনের মার্কিং ক্রাইটেরিয়া কেন দেখানো হচ্ছে যে আপনি এখানে এমপ্যাথি খুবই ইম্পর্টেন্ট, আপনি এখানে কমিউনিকেশন ইম্পর্টেন্ট, রেপোর্ট বিল্ড আপ করা ইম্পর্টেন্ট, এবং সাথে সাথে প্রফেশনাল যেমন মার্ক আপনার আছে, টেকনিক্যাল স্কিলে 8 মার্ক। তো এরপরে ক্লিনিক্যাল নলেজে আপনাকে আবার যখন কোশ্চেন করতেছে তখন হচ্ছে 4 মার্ক। তো আপনি যখন মার্ক ওইখানে জানেন আপনার কোন কোন জায়গাগুলোতে মার্কটা আছে খুব বেশি ইম্পর্টেন্স, এবং ওইটা আপনি কোন কোন জায়গায় ফোকাস করতে হবে, যে এটা ভুল করাই যাবে না। অনেকে দেখা গেল যে ছোটখাটো যেমন আহ, এটাতে আসলে যখন আমরা টপিক ওয়াইজ ডিসকাস করবো তখন আসলে অনেক কোশ্চেন আসবে, কিন্তু এখানে তো আসলে কে এত সময় নাই, যেহেতু আমি ওইদিকে না যাই। বাট আপনার অনেক কিছু আসলে এখান থেকে যে মার্ক, একটা জিনিস ভুল করে ফেললাম হয়তো আমার অনেক মার্ক চলে গেল, নট লাইক দ্যাট। আপনার এখানে আসলে অনেক যেহেতু ডিফারেন্ট ওয়েতে বারবার বারবার অনেকগুলো স্টেপে আপনার মার্কিংটা হচ্ছে, দ্যাটস ওয়াই যেটা হয় যে ভুল হওয়ার চান্সটা আপনার মার্ক একদম কমে যায় এমন হয় না। আপনি হ্যান্ড ওয়াশ করতেছেন, দেন আমি একটু আগে যেটা বললাম যে আপনাকে পেশেন্টের সাথে কমিউনিকেশন রিপোর্ট এটা বিল্ড আপ করতে হবে, দেন পারমিশন নিতে হবে। আপনাকে হয়তো ক্যাথেটার ইনসার্ট করার জন্য তাকে তার পারমিশন নেওয়ার পরে অনেক ক্ষেত্রে আপনাকে অ্যাসিস্ট্যান্ট হেল্প করবে, অথবা হচ্ছে আপনার নিজেরও হয়তো করতে হবে, বা পেশেন্ট আপনাকে করে দিবে যে ড্রেস ওপেন করবে তো সে লাগবে কিনা। আপনি ক্লিন ড্রেপ করতেছেন, দেন হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক দিচ্ছেন, ওইটাতে আবার হচ্ছে এক্সপায়ার ডেট, এটার নাম কি, কত পার্সেন্ট দিবেন, আহ, আপনাকে এগুলা সব ইয়ে করতে হবে। দেন হচ্ছে আপনি যখন আপনি পারমিশন নিচ্ছেন তখন পেশেন্টের সাথে কি কি বলতেছেন, পেশেন্টকে আপনি পেশেন্টের সাথে কমিউনিকেশন তখন কি হচ্ছে। দেন আপনি যখন ক্যাথেটারটা পাস করতেছেন তখন পাস করার সময় পেশেন্ট কোনো পেন পাচ্ছে কিনা, আপনি রাইট প্যাসেজ দিচ্ছেন কিনা, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। দেন হচ্ছে ইউরিন আসছে কিনা আপনি দেখতেছেন কিনা, এবং ওই সময় আপনি কি কি প্রিকশন মেনটেন করতেছেন, ইউরিন আসলে আপনি কি করতেছেন, না আসলে কি করতেছেন, যে এই জিনিসগুলো। দেন আপনার হচ্ছে ইউরিন আসলে ওই যে যেটা নলেজের কথা বলতেছিলাম, ইউরিন আসলে একরকম কোশ্চেন, ইউরিন না আসলে ডিফারেন্ট টাইপের কোশ্চেন, দেন আপনি ইনভেস্টিগেশন। এবং হচ্ছে যে আপনাকে যদি আহ, এখানে অন্য কোনো কোশ্চেন আসলে নাই, আর আপনার ইনভেস্টিগেশন রিলেটেড কিছু কোশ্চেন থাকে যেটা আমরা হয়তো পরে ফার্দার ডিসকাস করতে পারবো। এই হচ্ছে মার্কিং ক্রাইটেরিয়া ক্যাটাগরাইজেশনে। তো এখানে আপনি যখন জানতেছেন, তো অনেকের ক্ষেত্রে যেটা আমি একটা স্টেপ করলাম না, আমার কাছে মনে হচ্ছে অনেক মার্ক কমে যায়, আসলে সেটা এরকম না। এটা যখন জানবেন প্রিপারেশনটা আসলে, যেটা অনেক অনেক পরিশ্রম করেন কিন্তু আহ, ভালো কিছু হচ্ছে না, আবার অনেকে দেখে যে একটু টেকনিক্যালি মুভ ফরওয়ার্ড করে দেন অনেকে ভালো কিছু হয়ে যাচ্ছে। তো যারা আসলে আমরা সাবকন্টিনেন্টে যারা আছে আমরা আসলে অনেক পরিশ্রম করতে জানি, বাট অ্যালং দ্যাট আমাদেরকে একটু টেকনিক্যালি এই জিনিসগুলো আমরা যদি ডিল করতে পারি ইনশাল্লাহ সবারই ভালো কিছু হবে। বিকজ অনেক এক্সপেন্সিভ একটা এক্সাম আপনারা দিতে যাচ্ছেন, এবং এটার সবকিছু আসলে অলরেডি ইউ হ্যাভ বুকড ফর এক্সাম, সামনে পরীক্ষা। তো এই জন্য আমরা হচ্ছে যে এই মকটা আসলে যারাই আপনার মেন্টর প্যানেলে যাদের দেখতেছেন প্রত্যেকেই এটাই হয়তো ফিল করছে যে আমি যদি এই সবগুলা জিনিস একদম এজ লাইক এজ এক্সাম। আমরা যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি, আমরা কিন্তু এফসিবিএস পরীক্ষা বা রেসিডেন্সি পরীক্ষা দেওয়ার আগে ডিফারেন্ট কোচিং সেন্টার আমরা হচ্ছে মক দিচ্ছি, মুখ দিয়ে যাচ্ছি আমরা অনেকগুলা, 2টা 3টা করে মুখ দিচ্ছি রেসিডেন্সি ব্যাচে, ফাউন্ডেশন ব্যাচ, সিবিএস এর ব্যাচ গুলো তো আমরা দিচ্ছি। তো যেটা হচ্ছে কিন্তু এই পরীক্ষাটা দেওয়ার জন্য এত অর্গানাইজড ভাবে একটা একদম ফুল মক অ্যারেঞ্জ করা, আই থিঙ্ক এখন পর্যন্ত হ্যান্ডসন অনেকে আছে বাংলাদেশে হ্যান্ডসন করাচ্ছে, কিন্তু এরকম লাইক মক একদম এক্সামের মতো করে আমার মনে হয় এখনো নাই। এবং এটা ইম্পর্টেন্সটা আপনি যখন পরীক্ষা দিবেন, যখন আপনি সেন্টারে যাবেন তখন আপনি ফিল করবেন। অনেকে হয়তো ছোটখাটো যে আজকে আমরা করতেছি হয়তো পেশেন্ট হয়ে হয়তো স্কিলটাই করতেছে, আবার অনেকে টাইম ধরে হয়তো নলেজটা করতেছে, বাট যেটা হচ্ছে একসাথে ফুল এক্সামের মতো করে এটা, এই মকটা আই থিঙ্ক বাংলাদেশে আর কোনো নাই। এবং এটার ইম্পর্টেন্স আমি আপনাকে একদম ফ্র্যাঙ্কলি বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনি এক্সাম সেন্টারে গিয়ে ফিল করবেন যে আপনার এই পরীক্ষাটা আপনি দিচ্ছেন, আপনার করতে গিয়ে লাভ হলো। এই পরীক্ষাটা আপনি যখন আহ, যখন এখানে
মানে আপনার ভালো কিছু হবে তখন স্মরণ করবেন, আর যদি খারাপ কিছু হয় তখন রিগ্রেট ফিল করবেন যে কেন দিলাম না। যদি আমরা একটু আবার নলেজে আসি, নলেজে আপনার যে 20 মার্ক থাকবে, যেটা অ্যানাটমির কথা যদি বলি, 20 মার্ক আপনার কিভাবে থাকে, কোন কোশ্চেনে কত থাকবে। যেমন এখানে দেখেন 13 বা 14টা কোশ্চেন আছে। যদি আমরা ফুট এন্ড অ্যাঙ্গেলের কথা ধরি, যে ছবিগুলো তো এখানে দেখানো সম্ভব না, কিন্তু হচ্ছে যে আপনাকে যদি দেওয়া হয় তাহলে আপনি এই বোনস গুলা, ফুটের বোনস গুলো আপনি আইডেন্টিফাই করলেন, দেন হচ্ছে এগুলাকে টিবিয়া ফিবুলা যদি থাকে, টিবিয়া ফিবুলাকে সাইড আইডেন্টিফাই করে ওটাকে একসাথে অর্গানাইজ করা একটা ফুট মডেলের ভিতরে, এবং হচ্ছে এটার সাথে আপনি অ্যাঙ্কেল জয়েন্ট কানেক্ট করা। দেন আপনি হচ্ছে যে এবার আপনার কোশ্চেন যে ডিস্টাল টিবিয়া ফিবুলা জয়েন্ট কি ধরনের জয়েন্ট, দেন হচ্ছে এটাতে এখানে কোন বোনসটা কমনলি ফ্র্যাকচার হয়, কি ধরনের ইনজুরিতে কোন বোনস ফ্র্যাকচার হতে পারে। দেন হচ্ছে আপনি আর্চ, আর্চ অফ দ্য ফুট খুব ইম্পর্টেন্ট, আপনি আইডেন্টিফাই মিডিয়াল আর্চ, লেটার আর্চ, এগুলা লংচুরিন আর্চ, ট্রান্সভার্স আর্চ, এগুলো আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন কিনা। দেন হচ্ছে আমরা যদি কোনো ইনজুরি চিন্তা করি, তাহলে ইনজুরিতে আপনার হচ্ছে যে লিগামেন্ট গুলো থাকে, কোন লিগামেন্ট ইনজুরি হয়, স্পেশালি কোলাটারাল লিগামেন্ট গুলো আপনি চিনতে পারে। দেন হচ্ছে আহ এতে একটু আগে যেটা বললাম যে ডিস্টাল টিবিউলার জয়েন্ট, ওটার ভিতরে যে আমরা বললাম যে ল্যাটার মেলুলার যদি ইনজুরি হয়, তাহলে ল্যাটার মেলুলাস ইনজুরি হলে কোন নার্ভ ইনজুরি হতে পারে। দেন আপনার হচ্ছে যে এরপরে আপনি সাস্টেইনেবল টেলাই খুব ইম্পর্টেন্ট একটা পার্ট বলছে, এটা আইডেন্টিফাই করতে পারা। দেন মিড টার্সাল জয়েন্টে আপনার হচ্ছে কি কি বোন ফর্ম করে, দেন অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্ট কি, তারপরে মিড টার্সাল জয়েন্টের মুভমেন্ট কি। আপনার অনেকগুলা কোশ্চেন, 15-16টা কোশ্চেন, তো যেটা হচ্ছে যে আপনি কোন এখন এটাতে সে অ্যানাটমিতে সবাই ভালো মার্ক পায়, সেটা ফাইন, কিন্তু প্যাথোলজিতে দেখা যায় আপনার একটা একটা প্যাথোলজি প্যাথোজেনেসিস জিজ্ঞেস করলে আপনি এটা বলতে গিয়ে 2 মার্কের কোশ্চেনে, আপনি কোশ্চেনের মার্ক হচ্ছে 2, আপনি এটা বলতে গিয়ে অনেক প্রচুর সময় খেয়ে ফেললেন, পরে দেখা গেল যে আপনার ফার্দার এখান থেকে মার্ক টাইম কমে গেল, আপনি 2 একটা কোশ্চেন আনসার করতে পারলেন না। সো আপনাকে যেটা করতে হবে যে এমফাসাইজ করতে হবে যে কোনটা আমার প্রায়োরিটি করতে দিতে হবে, যে আপনার মার্কিং, যে এই জিনিসটা আপনার খুব ইম্পর্টেন্ট। ওকে, আসলে যেটা হবে আপনি যদি এই যে যেটা বললাম যে 2 একটা কোশ্চেন যদি আমার ছুটিও যায়, আমি টাইমের স্বল্পতার জন্য এটা, এই মকে যখন আপনার হবে তখন আপনার মেন পরীক্ষা হবে না। সব মকে ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি, আপনি ভুল করলে আপনি মকে ভুল করেন, কিন্তু মেন এক্সামে ভুল করবেন না। আমরা বারবার এটা বললে যে রেসিডেন্সি ব্যাচ, এফসিপিএস ব্যাচ, যে ব্যাচে আমরা ক্লাস নিই না কেন, সব জায়গায় কথা একটা, যে আপনি মকে ভুল করেন। এরকম অর্গানাইজ মক আমার মনে হয় যে আসলে আমাদের দেশে এখন পর্যন্ত নাই। তো এটা জেনেসিস আসলে অনেক ভালো একটা উদ্যোগ নিচ্ছে, জেনেসিস আউটলায়ারের প্রতি ডেফিনেটলি হেডস অফ, যে এরকম 17টা স্টেশন নিয়ে এবং 2টা স্টেশন নিয়ে এবং এতজন মেন্টরকে একসাথে করে এই পরীক্ষাটা নেওয়া, এই মকটা অ্যারেঞ্জ করা, এটা খুব ভালো একটা উদ্যোগ। এবং হচ্ছে যে ইভেন যদি ফিসের কথা চিন্তা করি, এবং খুবই অল্প টাকার মধ্যে, আই থিঙ্ক 4,000 টাকার মধ্যে ওরা মকটা অ্যারেঞ্জ করছে। তো যেটা হচ্ছে যে আমি মনে করি যারা আসবেন ইনশাল্লাহ খুব ভালো কিছু হবে। এবং আমরা জাস্ট আমি ওদেরকে রিকোয়েস্ট করবো যে মক নেওয়ার পরে যে 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 সেন্টার অনুযায়ী আপনারা পরীক্ষা দিচ্ছেন, ওই সেন্টারে খুব ইম্পর্টেন্স আপনার ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে যেগুলো আসার মতো, ওগুলোকে একটা আপনাদেরকে একটু আহ একটু সাজেশন আকারে দিয়ে দেওয়া, যাতে আপনাদের একটু ভালো ইয়ে হয়। যেটা হচ্ছে যে এই মক এবং হচ্ছে যে এই আপনার যে আমরা 6 তারিখ আগামী এই শুক্রবারে, পরের শুক্রবার, তো যেটা হচ্ছে এই দিন আপনারা আসলে যে প্র্যাকটিসটা আপনারা করতে পারতেছেন, যারা একদম অনেকে আছে একদম আগে থেকেই হয়তো আরো অনেকদিন আগে পাশ করছে, আবার একদম অনেকে আছে একদম রিসেন্ট পাশ করছে। সো এইদের কম্বিনেশনে যে একটা মেন্টর প্যানেল, এদের সাথে আপনি সরাসরি এদের কাছে আপনি যখন এই টোটাল স্টেপ গুলা আপনার এই 17টা স্টেশন পরীক্ষা দিচ্ছেন, হোপফুলি এটা যে কতটুকু লাভবান হবে সেটা আসলে বলার মতো কিছুই না। আমি আগেও বললাম যে আপনি পরীক্ষার হলে গিয়ে আপনার কাছে মনে হবে যে আমি একদম সেম ওই মকের মতো দিচ্ছি। আবার যদি আপনি আবার এটাও হতে পারে যে ইউ উইল রিগ্রেট ইয়োরসেলফ। তো এটাই কথা, ইনশাল্লাহ আপনারা। আর এই মকটার বিষয় যদি বলি, ওনারা একদিনে এটা রাখছেন, যে একদিনে, কারণ অনেকে হয়তো ওয়ার্ক জবে আছেন, অনেকে স্টুডেন্ট, অনেকে ট্রেনি। তো যার জন্য 2 দিন আপনারা যদি ইয়ে করতে একদিন স্কিল পার্ট দেন, আপনাদের যেটা হবে যে প্রিপারেশনটা একদম এজ লাইক এজ এক্সাম হবে না, যেটা আপনি এক্সামের দিনটা একদিনই দিচ্ছেন। দ্যাটস ওয়াই আপনাকে একদিনেই দিতে হবে, হয়তো সকাল আপনি 1.5 ঘন্টা 2 ঘন্টা আপনার নলেজ, দেন স্কিল, এজ লাইক এজ রয়্যাল কলেজ স্টাইল। সো এটাই কথা, ইনশাল্লাহ সবার সাথে আমি আশা করি, সবার সাথে যারা আছেন সবার সাথে ইনশাল্লাহ 4 তারিখে দেখা হবে। সবাইকে শুভকামনা জানাই, অল দ্য বেস্ট। আর হচ্ছে ইনশাল্লাহ দেখা হবে, এবং তার পরবর্তীতে আমরা আরো ইনশাল্লাহ গল্প করবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
ইলিয়াস ভাই আছেন?